স্বাগতম সবাইকে ম্যাথ মিউজিয়ামের পক্ষ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচারে। আমি আছি মোহাম্মদ মাহির ফয়সাল নীরব, সমগ্র লেকচার জুড়ে তোমাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। প্রথমে আমরা শুরু করব সারি ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স থেকে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ বলতে পারি এ একটি ম্যাট্রিক্স যার সারি সংখ্যা হইল 1 এবং কলাম সংখ্যা হইল 4। এই ম্যাট্রিক্সটাতে একটা মাত্র সারি আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা সারি ম্যাট্রিক্স বলতে পারবো। এই ম্যাট্রিক্সগুলো সাধারণত আনুভূমিক অবস্থায় থাকে। শ্রেণী ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান থাকে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা এবং কলাম সংখ্যা 1টা, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি একটি কলাম ম্যাট্রিক্স যার ক্রম হইল 1/3। কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান থাকে এবং বাকি সকল ভুক্তির মান শূন্য হয়, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। উদাহরণস্বরূপ বি একটি ম্যাট্রিক্স, লক্ষ্য করে দেখি এখানে আমরা মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার অশূন্য মান থাকবে, আমরা এটা দেখতে পেলাম, এবং বাকি যে সকল ভুক্তিগুলো আছে সবগুলো 0 হবে। তাহলে তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স হিসেবে স্বীকৃতি দিতে পারবো। কর্ণ ম্যাট্রিক্সের একটি স্পেশাল কেস আছে যার নাম হইল স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ এটি একটি স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। আমরা স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান সেম থাকবে তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে যার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সব 5 আছে এবং বাকি সকল ভুক্তিগুলা 0 আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা একটি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে যে সকল স্কেলার ম্যাট্রিক্সই একটি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার উপরের ভুক্তিগুলো সর্বদা অশূন্য মান আকারে থাকবে এবং নিচের ভুক্তিগুলো সর্বদা শূন্য হবে, তাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। উদাহরণস্বরূপ আমরা একটা 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স নেই যার মুখ্য কর্ণ বরাবর একটা ভুক্তি থাকবে, আমরা সেটাকে 1 2 3 নিলাম এবং আমাদের সংজ্ঞা অনুসারে বলা হয়েছে কি মুখ্য কর্ণ বরাবর উপরের ভুক্তিগুলো সর্বদা অশূন্য মান দিবে। তাহলে মুখ্য কর্ণ যদি এটা হয় তাহলে উপরের ভুক্তিগুলা অশূন্য মানের উদাহরণ আকারে লিখতে পারি 4 5 6, এবং তার নিচের ভুক্তিগুলা দ্যাট মিনস এই জায়গাগুলোতে আমাদের 0 বসবে। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর নিচের ভুক্তিগুলোর মান অশূন্য থাকবে আর বাকি সকল ভুক্তির মান শূন্য হবে, তাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। উদাহরণস্বরূপ সংজ্ঞা অনুসারে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তার নিচের ভুক্তিগুলা অশূন্য মান থাকবে, অর্থাৎ নিচের ভুক্তিগুলা শূন্য হইতে পারবে না এবং উপরের ভুক্তিগুলার মান শূন্য হবে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। স্কেলার ম্যাট্রিক্স আমরা এটা তোমাদের কর্ণ ম্যাট্রিক্স যখন শিখিয়েছি তখনই বলে আসছি, তবু আমরা একটু আরেকবার বলে যাই। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সেম হবে এবং বাকি সকল ভুক্তি শূন্য হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের আর একটা কেস। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স অথবা উলম্ব ম্যাট্রিক্স, এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, আমরা যদি সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করি, ইনভার্স করার পর যদি আমরা ওই পূর্বের এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি এবং তারা যদি পরস্পর সমান হয়, ওই এ ম্যাট্রিক্সটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ও ওই ম্যাট্রিক্সের গুণফল যদি 1 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হয়। আমরা এখানে একটি অনুসিদ্ধান্ত লিখে রাখতে পারি, এটা অনেকগুলো ম্যাট্রিক্সের পরীক্ষালব্ধ ফল।
লম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি, তাহলে তাদের মান সর্বদা 1 হবে। উদাহরণস্বরূপ এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, তাহলে আমরা জানি মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলা গুণ হবে এবং গৌণকর্ণ বরাবর ভুক্তিগুলা গুণ হবে, মধ্যবর্তী চিহ্ন মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটার সূত্র জানি কি আমরা 1, অর্থাৎ আমরা বলতে পারি যে লম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সর্বদা 1 হবে। একক্ষম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স অথবা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায় তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি আমি এ পাই এবং আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা যদি হলো এ, তাহলে আমাদের ওই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে আমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স অথবা সমঘাতী ম্যাট্রিক্স হিসেবে চিহ্নিত করতে পারি। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য আছে। বেশিরভাগ সময় সমঘাতী ম্যাট্রিক্স একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে মান সর্বদা 0 হয়। দ্বিতীয় শর্তে লিখছি সমঘাতী ম্যাট্রিক্স এর মান 0 অথবা 1 হয়ে থাকে। সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টসটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যে কোনো একটা সমঘাতী ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ট্রেস সর্বদা তার র্যাঙ্কের সমান হয়। আমরা সামনের কিছু লেকচারের ভিতরে আমি তোমাদের র্যাঙ্কটা করায় দিব। এবং সমঘাতী ম্যাট্রিক্স এর আইজেন ভ্যালুর মান সর্বদা ইন্টিজার হয়। এখানে আইজেন ভ্যালু কি এটা আমরা আলোচনা করি নাই, আমরা পরবর্তী লেকচারেই আমরা আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর সম্পর্কে জানতে পারবো। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ট্রেসের মান সর্বদা ইন্টিজার হয়ে থাকে। শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স অথবা অক্ষম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপর যে কোনো পাওয়ার অ্যাপ্লাই করলে সেই ম্যাট্রিক্সের মান শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে আমরা অক্ষম ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা লক্ষ্য করে দেখি এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি এখন আমরা বর্গ করি, বর্গ করলে আমরা পাবো হইল এ ইন্টু এ, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স পাই। তাহলে প্রদত্ত যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো শূন্য ঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স বলে। এখানে 2/2 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যার নির্ণায়কের মান -1। অভেদঘাতী ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান সাধারণত 1 অথবা -1 হয়ে থাকে। প্রতিসম ম্যাট্রিক্স অথবা সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয় এবং ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটি ফিরে পাওয়া যায়, তাহলে ওই প্রদত্ত ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখানে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, অর্থাৎ সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে নিয়ে যাই, তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা যদি আবার পুনরায় এ ম্যাট্রিক্সের মতো হয়, তাহলে আমরা প্রদত্ত এ ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে দেখা গেল আমরা সারিকে কলামে নিয়েছি এবং কলামকে সারিতে নিয়েছি, নেওয়ার পরেও আমরা সেম এ ম্যাট্রিক্সটাকেই ফিরে পাচ্ছি। এ ম্যাট্রিক্সটি হলো একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স চেনার জন্য একটি শর্টকাট আছে। এখানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার একটি অশূন্য মান থাকবে, অর্থাৎ মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলা এবং মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলা সেম হবে। আমরা এখান থেকে যদি শর্ত হিসেবে লিখি, তাহলে এ আই জে তম ভুক্তি ইজ ইকুয়াল টু এ জে আই তম ভুক্তি হবে। অর্থাৎ আমরা বলতে পারি দুইয়ের অবস্থান এ 1,2, তাহলে এখানে 2 যেখানে আছে সেই 2-এর অবস্থান হবে হইল এ 2,1। দুই ভুক্তিটা 2 নম্বর সারি এবং প্রথম কলামে আছে, তাহলে এই ক্ষেত্রে তার অবস্থান এ 2,1 হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স,
যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা -a পাই, অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্সের বিপরীত চিহ্নযুক্ত ম্যাট্রিক্স পাই, তাহলে তাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলে থাকি। উদাহরণস্বরূপ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সাধারণত শূন্য হয়, তবে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্যও হতে পারে। এবং এখানে মুখ্য কর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলার সাথে যদি মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলার দিকে আমরা লক্ষ্য করি, উপরের ভুক্তিগুলো আছে পজিটিভ এবং নিচের ভুক্তিগুলো আছে নেগেটিভ, তাহলে সেখান থেকে আমরা একটা সূত্র লিখতেই পারি, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই। এবং সংজ্ঞা অনুসারে বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত আমরা লিখতে পারি, সেটা হইল এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা কনজুগেট ম্যাট্রিক্স, কোনো একটি ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি জটিল সংখ্যা হয় এবং এর অনুবন্ধী জটিল বসিয়ে যে ম্যাট্রিক্সটি পাওয়া যায় তাকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স বলে থাকি। উদাহরণস্বরূপ যে কোনো একটি জটিল সংখ্যা জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই আমরা যদি ধরে নেই, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্যাট মিনস জেড বার ইজ ইকাল টু আসবে এক্স মাইনাস আই ওয়াই। উদাহরণস্বরূপ 2/2 ক্রমের এ একটি জটিল ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা জটিল ভুক্তি নেওয়া হয়েছে এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা বাস্তব মান। প্রদত্ত এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে যেখানে যেখানে জটিল রাশি আছে সেই জটিল রাশিগুলার অনুবন্ধী রাশি প্রদত্ত স্থানেই বসায় দিতে হবে। তাহলে 1+2i এর জটিল রাশি কিভাবে আমরা বের করতে পারি? জাস্ট আই চিহ্নিত অংশের আগে আমরা কি দিয়ে দিব? মাইনাস দিয়ে দিব। তাহলে এখানে হবে 1 - 2i। এবং 4i এর অনুবন্ধী জটিল সংখ্যা আমি কিভাবে বের করব? আই চিহ্নিত অংশের আগে মাইনাস দিয়ে দিব, দ্যাট মিনস -4i। বাকি সকল ভুক্তি অর্থাৎ বাস্তব অংশে অবস্থিত ভুক্তিগুলার মান সেম থাকবে। তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে আমরা বলতে পারি একটি অনুবন্ধী ম্যাট্রিক্স। হার্মেশিয়ান ম্যাট্রিক্স কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী করলে এবং তার সাথে সাথে ট্রান্সপোজ করলে যদি আমরা মূল ম্যাট্রিক্স ফিরে পাই, তাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলে। ম্যাথমেটিশিয়ান হার্মি সর্বপ্রথম এই ম্যাট্রিক্সটি সম্পর্কে আলোচনা করেন। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংজ্ঞা অনুসারে আমরা একটা শর্ত লিখতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্স এ যদি হয়, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সে প্রকাশ করি এবং তার ট্রান্সপোজ করি, যদি ট্রান্সপোজ করার পর যদি আমি পুনরায় এ ম্যাট্রিক্স অর্থাৎ মূল ম্যাট্রিক্সকে ফিরে পাই, তাহলে আমাদের এই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এই নির্ণীত শর্তটি আমরা উদাহরণস্বরূপ যে এ একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স নিয়েছি তার উপরে অ্যাপ্লাই করে দেখি। আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে ফার্স্টে অনুবন্ধী ম্যাট্রিক্সে প্রকাশ করব। তাহলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স আসবে 3 এবং -2 বাস্তব অক্ষ বরাবর অ্যাজ ইউজুয়াল বসে যাবে এবং অনুবন্ধী অক্ষ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেইগুলো দেখতে হবে এমন টাইপের। তার পরবর্তী কাজ হলো আমাদের যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের হয়েছে সেটাকে আমরা এখন ট্রান্সপোজ করব। এই ম্যাট্রিক্সটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের যে এ বার এবং তার ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের প্রদত্ত মূল ম্যাট্রিক্সের সাথে মিলে যাচ্ছে। যে এ ম্যাট্রিক্সটি একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমাদের প্রথম বৈশিষ্ট্য হইল হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সর্বদা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হবে। আমরা একটু উদাহরণস্বরূপ লক্ষ্য করে দেখি, আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বাস্তব সংখ্যা ছিল। হার্মেশিয়ান ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সর্বদা বাস্তব সংখ্যা হবে। এই যে প্রদত্ত ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সটির মান বাস্তব হবে কি অবাস্তব হবে এটি তোমরা কমেন্ট সেকশানে জানাবে। যেখানে রাশির ভিতরে যদি i² চলে আসে তার মান তোমরা আপাতত -1 ব্যবহার করো। আমরা যখন জটিল সংখ্যা তোমাদের পড়াবো তখন i² এর মান কেন -1 সেটা তোমাদের দেখায় দিব। 3 নম্বর প্রপার্টিস হইল একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স করি তাহলেও আমরা একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্সই পাবো।
4 নাম্বার অবজারভেশন হইল দ্য আইজেন ভ্যালু অফ এ হার্মেশিয়ান ম্যাট্রিক্স আর অলওয়েজ রিয়েল। আমরা পরবর্তী লেকচারে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর সম্পর্কে পড়ব। বক্র হার্মেশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। বক্র হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে সর্বদা শর্ত হবে প্রদত্ত একটা ম্যাট্রিক্স যদি এ হয়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা সর্বপ্রথম তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব এবং অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পর তাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে যদি আমরা মাইনাস এ পাই, তাহলে আমাদের সেই ম্যাট্রিক্সটাকে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স হিসেবে চিহ্নিত করতে পারবো। এখানে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের 2/2 ক্রমের একটি জেনারেল টার্ম দেওয়া আছে। এখানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা অবাস্তব সংখ্যা, দ্যাট মিন্স জটিল সংখ্যা হবে, এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলাও জটিল সংখ্যা হবে। আমরা 3/3 ক্রমের হার্মেশিয়ান ম্যাট্রিক্সের দিকে তাকালেও দেখতে পারবো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সব জটিল আসছে। এখন তোমরা বলতে পারো শূন্যও তো একটি বাস্তব সংখ্যা, কিন্তু এটাকে জটিল কেন বলা হচ্ছে? আমরা কি এরকমভাবে লিখতে পারি 0 + 0 × i? তাহলে দেখো এই রাশিটা যা কথা, এই 0 লেখাও তাই কথা। তাহলে এই রাশিটা যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে, তাহলে শূন্যকেও আমরা বৃহৎ অর্থে জটিল সংখ্যাই বলতে পারি। আইগেন ভ্যালু অফ স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স ইজ আইদার পিওরলি ইমাজিনারি অর জিরো। যদি কোনো একটা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর মান বের করা হয়, তাহলে সেটা হয় পিওরলি ইমাজিনারি হবে, অর্থাৎ পূর্ণভাবে সেটি একটি অবাস্তব সংখ্যা হবে, অথবা জিরো হবে। এবং লাস্ট যে শর্তটা আছে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা সম্পর্কে বলা হয়েছে হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ট্রেস হবে হয় ইমাজিনারি, না হয় জিরো। আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের এই জায়গাটাতে যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলো সব জটিল। তাহলে আমরা যদি এখানে সেই ভুক্তিগুলোকে যোগ করি, যে রাশিটা পাবো সেটাও একটা জটিল সংখ্যাই পাবো।